দেখতেই পাচ্ছ আজকে আমি আলিপুর সেন্ট্রাল জেলে এসেছি, যেটা আলিপুর মিউজিয়াম। এই দেখো, একটু পরেই ভিতরের দিকে আমি ঢুকবো। খুবই ভালো লাগছে। আজকে আলিপুর সেন্ট্রাল জেল, যাকে বলে আলিপুর মিউজিয়াম, এটা কিন্তু 2023 সালে কিন্তু এটা কিন্তু বারুইপুরে চলে গেছে। আর 2018 সাল থেকে কিন্তু অলরেডি কিন্তু পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রচুর লোক কিন্তু ঘুরতে এসেছে। আজকে আমিও যাব, ইচ্ছা আছে অনেক দিনের। এখানে কিন্তু জওহরলাল নেহরুকে কিন্তু এখানে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বসু, বিনয় বাদল দীনেশ, তার সঙ্গে বীণা দাস, অনেকে, অরবিন্দ ঘোষ। তো দেখো, অনেককে কিন্তু এখানে বন্দি করে রাখা হয়েছে। সেটাই আমরা আজকে দেখবো। এবং তার সঙ্গে স্টালিন জ্যাকসন, যেটা হত্যা করার প্রচেষ্টা করা হয়েছিল। আমরা জানি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যে নারীদের যে ভূমিকা আছে, যেখানে বীণা দাসের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেটাও আমরা আজকে দেখবো। ক্ষুদিরাম, দেখো এখানে আরও অনেক কিছু রাখা আছে, সেটাও আমরা দেখবো। দেখা যাক কী কী আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পারছো তোমরা। আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। তো দেখো, খুবই সুন্দর জায়গা। আমাদের কিন্তু টিকিট কাটতে হবে। তো দেখো, যে টিকিট যে কাউন্টার আছে, সেখানে কিন্তু ভিডিও করতে কিন্তু দেওয়া হয় না। তো আস্তে আস্তে কিন্তু আমি ভিতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পারছো খুবই সুন্দর জায়গা। তো দেখতেই পারছো আমি এখন কিন্তু আলিপুর মিউজিয়ামে আছি। খুবই সুন্দর জায়গা। তো দেখো, এটা কিন্তু আগে জেলখানা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটা কিন্তু আলিপুর কিন্তু মিউজিয়াম রাখা হয়েছে। আর এটা কিন্তু পরিবর্তন করে এটাকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে কিন্তু বারুইপুর, তাই তো। এটা কিন্তু এখন মিউজিয়ামে হয়েছে। দেখতেই পারছো আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পারছো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর টিকিট কাউন্টার থেকে কিন্তু আমি টিকিটটা কেটে নিয়েছি, বুঝতেই পারছো। আর অসাধারণ জায়গা। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে প্রবেশ করা। আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি। দেখো, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিন্তু এই আলিপুর মিউজিয়ামে কিন্তু ঘুরতে এসেছে। তো তোমরা জানো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কোথা থেকে আসছো বাবু তোমরা? এবং এখানে কিন্তু স্বদেশীদের কিন্তু গ্রেফতার করে রাখা হয়েছিল। দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু দেখতে এসেছে। এবং এই বাচ্চাদের পিছনের দিকে আছে কিন্তু তাদের মাস্টার মশাই, তারা কিন্তু দেখাতে নিয়ে এসেছে আলিপুর আমাদের মিউজিয়াম। তো আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আর সত্যি কথা বলতে, এক হাতে ক্যামেরা ধরে আছি অনেকক্ষণ ধরে, হাতটা অনেকটা ব্যথা হচ্ছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, লাল বিল্ডিং, সামনের দিকে যাচ্ছি। এবং এই যে ভক্তিমূলক, যে দেশভক্তিমূলক যে গানগুলো বাজছে, সত্যি অন্তরকে কিন্তু নাড়িয়ে দিয়ে যায়। অসাধারণ গান, যে গানগুলো শুনলে মানে শরীরের ভিতরে গায়ের রক্ত টকবক করে ফুটতে থাকে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। এখানে কিন্তু সমস্ত বিদ্রোহীদের কিন্তু স্বদেশী আন্দোলন থেকে শুরু করে যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাদের কিন্তু এখানে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দ্বীপান্তরের বন্দি জীবন। সত্যি কথা বলতে, এই জায়গাটা অনেক দিনের স্বপ্ন ছিল। যখন আমি মাঝে মাঝে এই কালীঘাট মন্দির হয়ে আলিপুর চিড়িয়াখানা যখন ঘুরতে যেতাম, তো এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু খুব ইচ্ছা জাগতো যে আলিপুর সেন্ট্রাল জেলে যদি একটু ঘুরে আসতাম ভিতরে। এবং এই জেলের ভিতরে প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু এখন কিন্তু সবাই প্রবেশ করতে পারে। তো সেটাই দেখার জন্য এসেছিলাম। আর যখন
2015 সাল, 13 সাল, 14 সাল তখন কিন্তু এখানে অনেকবার এসেছি, কিন্তু এখানে প্রবেশ কখনো করতে পারিনি, কারণ এখানে কয়েদিদের কিন্তু বন্দি রাখা হতো। তো দেখো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন আছে, এই দিন উপলক্ষে কিন্তু আজকে আমি চলে আসছি কিন্তু আলিপুর মিউজিয়াম। সত্যি কথা বলতে এই মিউজিয়ামটা কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন কিন্তু এটা কিন্তু গঠন করা হয়েছিল। আর সত্যি কথা বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল তখন থেকে কিন্তু এই মিউজিয়ামটা কিন্তু ছিল। দেখতে পাচ্ছ আমরা যখন ভিতরে প্রবেশ করছিলাম তখন ছোট ছোট বাচ্চারা কিন্তু এই আলিপুর সেন্ট্রাল জেলে কিন্তু দেখার জন্য এসেছিল। দেখো পুরো বিল্ডিং চত্বর কিন্তু লাল রঙে, লাল বিল্ডিং। আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছি। আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানো যে ভারতবর্ষের কুটির শিল্প কিন্তু তাঁত শিল্প খুবই উল্লেখযোগ্য ছিল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে চাঙ্গা করার জন্য, কিন্তু ভারতবর্ষে এই তাঁত শিল্প কিন্তু ধ্বংস হয়ে গেছিল। দাদা ক্যামেরা করতে পারি তো? আচ্ছা এখানে দাদা কি করা হতো আগে? এখানে কি করা হতো এখানে? এইগুলো কি জিনিস? এগুলো ঢুকতে পারি তো ভিতরে? দেখতে পারি তো? তো দেখতে পাচ্ছ তাঁত কল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কিন্তু এই যে তাঁত যে কল আছে তোমরা জানো, এটা কিন্তু আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কিন্তু এই তাঁত কল কিন্তু যে বাংলার যে সুতি বস্ত্র শিল্পের উত্থান, আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে কিন্তু যখন এই শাসন করে এবং ভারতবর্ষের তাঁত শিল্প কিন্তু খুবই বিস্তার লাভ করেছিল। কিন্তু সমস্যাটা কী হয়েছিল বলো তো? সমস্যা এটাই হয়েছিল যখন ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয় সেই সময় কিন্তু এই তাঁত শিল্পের কিন্তু পতন হয়, অর্থাৎ ভারতবর্ষের যে তাঁত শিল্প সেটা কিন্তু পতন ঘটে। কোন সময় বলো তো? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে তার যে বস্ত্রগুলো বিক্রি করা শুরু করলো, বিভিন্ন বস্ত্র পোশাক পরিচ্ছদ যখন বিক্রি করলো, সেই প্রতিযোগিতায় কিন্তু ভারতবর্ষ কিন্তু পেরে ওঠেনি। এবং এই যে দেখতে পাচ্ছ যে সমস্ত তাঁত যে শিল্পগুলো আছে, দেখো তাঁত শিল্পগুলো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি জেলখানার ভিতরে আলিপুর মিউজিয়ামে কিন্তু তাঁত শিল্পগুলো আমরা দেখতে পারি, যেটা কিন্তু আগেকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কিন্তু এইগুলো কিন্তু তৈরি হয়েছিল। খুব সুন্দর করে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যেখানে তাঁত শিল্পর কাজ হচ্ছে, অর্থাৎ আগেকার দিনে মানুষ যে তাঁতের যে কাজ করত, যে সেই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো ভালো করে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেছো কি করে তাঁত শিল্প বুনছে, অর্থাৎ যে মানুষ যেভাবে যে কর্ম করে যে জীবনযাপন করছে সেটা কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ দক্ষতার সাথে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আলিপুর মিউজিয়াম এটা কিন্তু তুলে ধরেছে। একটা দাদা দেখতে আসছে, সেও দেখছে, আমিও ঢুকেছি, প্রবেশ করেছি। দেখতে পাচ্ছি আলিপুর মিউজিয়াম, অসাধারণ লাগছে দেখে, একদম মন খুশি হয়ে গেছে দেখে। দেখো এই দেখো চরকার সাহায্যে কিন্তু দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখে নাও, ভালো করে দেখে নাও। ওয়াও क्या बात है यार, দেখতেই পাচ্ছ। দেখো কয়েদি, দেখেছো কয়েদি, আর এখানে চলো জেলার সাহেব। দেখো এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো এইদিকে কিন্তু টোটালি ব্লক করা হয়েছে, পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ আলিপুর মিউজিয়াম, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। যে পরিবেশ তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না, যে পরিবেশে তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না। অসাধারণ জায়গা,
অসাধারণ পরিবেশ, দেখতেই পারছো। আমি আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। দেখো আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে একটু জুম করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জেলার সাহেব অর্থাৎ জেলে যারা পাহারাদার তারা কিন্তু কয়েদিকে কিন্তু মারছে। দেখো ভালো করে দেখো যে তারা যে অপরাধ করেছিল সেই অপরাধের শাস্তি হিসাবে তাদের কিন্তু চাবুক, দেখো দেখো তাদের কিন্তু চাবুক দিয়ে তাদের মারছে, দেখতেই পারছো। ওয়াও কি গান! ওহ খুবই সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। দ্বীপান্তরের বন্দি জীবন, দ্বীপান্তরের বন্দি জীবন, দেখতেই পাচ্ছ। দেখো আমি আস্তে আস্তে কিন্তু সিঁড়ি বেয়ে কিন্তু উপরের দিকে উঠছি, সিঁড়ি বেয়ে উপর পাচ্ছ, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি আস্তে আস্তে করে। বাবা সিঁড়িটা ঠিক অনেকটা উপরের দিকে যাচ্ছে, আর মানে এসে খুবই ভালো লাগছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর আলিপুর মিউজিয়াম। এটা কিন্তু আলিপুর কিন্তু জেলখানা ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কিন্তু তোমরা জানো এই আলিপুর মিউজিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং যে সমস্ত ভারতবাসীর যে সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল তাদের কিন্তু এখানে কিন্তু আটকে রাখা হয়েছিল, অর্থাৎ তাদের কিন্তু এখানে জেলে বন্দি করে রাখা হয়েছিল। কয়েদিদের রাখা হতো না দাদা, এখানেই রাখা হতো তাই? একটা দাদা খুব সুন্দর বললো। দেখো অনেক দিনের স্বপ্ন ছিল আসার, এখানে কিন্তু এসেছি। দেখতে পারছো যারা কয়েদি ছিল তাদের বিভিন্ন কাজ করানো হতো, তাই তো? হ্যাঁ না না ঠিক আছে, দেখতেই পারছো খুব সুন্দর জায়গা। চলো বেরিয়ে পড়ি। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক্যামেরা এমন কোনো বড় অর্থাৎ একটা দাদা কিন্তু সে বলেছে এটাকে বলে ওয়াচ টাওয়ার বলা হয়। অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ জেলগুলোকে কিন্তু ওয়াচ করা হতো। সম্পূর্ণ জেলে যে কয়েদি ছিল সেই কয়েদিদের কিন্তু এখানে ওয়াচ করা হতো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমি নিচের দিকে নেমে যাচ্ছি। অসাধারণ জায়গা, ফাটাফাটি জায়গা, একদম বিন্দাস জায়গা। মানে এত সুন্দর জায়গা যে হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। খুব সুন্দর জায়গা। আমি কিন্তু ওয়াচ টাওয়ারে ঢুকেছিলাম। আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন আলিপুর মিউজিয়াম নাম হয়েছে। আমরা একটা দাদার সঙ্গে কথা বলেছি, সেই দাদা আমাকে বলল যে যেখানে একটু আগে আমি উঠেছিলাম সেখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। অর্থাৎ এখান থেকে সমগ্র জেলখানার যারা কয়েদি আছে তাদের কিন্তু পর্যবেক্ষণ করা হয়, তাদের কিন্তু ওয়াচ করা হয়। অর্থাৎ এখানে আমরা জানি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে জায়গাটা আছে সেখানে কিন্তু যে কালোপানি যে জেল ছিল যেখানে আটকে রাখা হতো, সেখানে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছে। সেটা তোমাদের কিন্তু আমি দেখালাম। সেখানে কিন্তু যে সমস্ত কয়েদি যারা আছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করছে, সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। এবার দেখো আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বন্দীদের জীবনচর্চা দেখতেই পারছো তোমরা। ওয়াও দাঁড়াও দেখাচ্ছি, এক সেকেন্ড। ঠিক আছে, দেখতেই পারছো এই আর একটা যে জায়গা আছে বন্দীদের জীবনচর্চা, হ্যাঁ দেখো এই আর একটা জায়গা আছে বন্দীদের জীবনচর্যা। এই যে বন্দীদের জীবনচর্যা যে জায়গাটা আছে এই জায়গাটার দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। দেখতেই পারছো খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, ফাটাফাটি জায়গা। দেখো গাছগুলো তোমরা দেখে নাও, দেখতেই পারছো। আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু কয়েদিদের রাখা হতো। দেখো এই দেখো এর ভিতরে দেখো তোমরা, এখানে কিন্তু কয়েদিদের রাখা হতো দেখে। ঠিক আছে, ভিতরে আস্তে আস্তে আমি প্রবেশ করব। দেখতেই পারছো এই আর একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে, দেখতেই পারছো। এখানে কিন্তু বন্দীদের রাখা হতো, বন্দীদের। অর্থাৎ এই যে আলিপুর যে মিউজিয়াম আছে এটা কিন্তু খুবই অসাধারণ একটা জায়গা। এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু ঘুরতে আসে। তাই ভিতরে ঢুকতে পারি ভিতরে? দাদা এটা কটা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যা 6টা। আচ্ছা এখানে কি কয়েদিদের রাখা হতো? আচ্ছা এখানে কয়েদিদের রাখা হতো। দেখো দেখাচ্ছি তোমাদের আমি। এই দেখো একটুখানি দেখো, যারা কয়েদি থাকতো
তাদের কিন্তু এখানে রাখা হতো, দেখেছো? তাদের কিন্তু শোয়ার যে জায়গাগুলো দেখো, শোয়ার জায়গা দেখো, ঠিক আছে? মানে যাই হোক, এখানে লোকজনগুলো নেই, কিন্তু বিভিন্ন যে মূর্তিগুলো বানিয়ে রাখা হয়েছে দেখতেই পারছো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা। এই দেখো কয়েদিগুলো এখানে থাকতো সেইভাবে, যেমন 103 নম্বর একটা কয়েদি আছে। দেখো এখন কিন্তু কয়েদিগুলো কিন্তু এখন নেই। এই জেলে যে এইভাবে রাখা হতো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ দক্ষতার সাথে কিন্তু এটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে চাবুক মারা হচ্ছে কয়েদিদের, দেখতেই পারছো খুব সুন্দর জায়গা। কিন্তু দেখো যে সমস্ত যারা সমাজের বুকে যারা আতঙ্কবাদী, সমাজের বুকে যারা মানুষের ক্ষতি করেছে, তাদের কিন্তু এখানে কিন্তু শাস্তি দেওয়া হতো। দেখতেই পারছো এখানে আর একটা জিনিস আমরা, যে হিন্দু যে মুসলমান আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু আমরা ভাই ভাই, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত কোনো জাত পাত কোনো চলে না। অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায়ের ব্যক্তি যে অন্যায় কাজ করবে তার কিন্তু এখানে কিন্তু বিচার করা হয়। দেখো আলিপুর যে সেন্ট্রাল যে জেল ছিল সেটা কিন্তু এখন বর্তমানে আলিপুর মিউজিয়াম হয়েছে। দেখতেই পারছো আমরা কিন্তু আজকে এসেছি আলিপুর মিউজিয়ামে। আমরা দেখতে পারি আগেকার দিনে যে যে সমস্ত মানুষগুলো যারা অন্যায় কাজ করতো তাদের কিন্তু এইভাবে বিচার করা হতো, তাদের এইভাবে কিন্তু জেলের মধ্যে কিন্তু বন্দি করে রাখা হতো। তো দেখো এখন কিন্তু মানুষগুলো নেই, কিন্তু তাদের মূর্তিগুলো বানিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। দেখতে দাদার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে দেখো এই যে জেলটা ছিল, এই জেলটা কিন্তু ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন করেছিল তখন কিন্তু এই জেলে কিন্তু ভারতবর্ষের যে সমস্ত বিপ্লবীগুলো ছিল তাদের কিন্তু এখানে কিন্তু বন্দি করে রেখেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু ভারতবর্ষ 1947 সালে যখন 15ই আগস্ট যখন ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, তারপরে কিন্তু এই যে আলিপুর যে আমাদের যে জেলখানা আছে, ঠিক আছে, আলিপুর জেলখানা, ঠিক আছে, সেন্ট্রাল জেল যেটা আছে, এটা কিন্তু 1947 সালের পর থেকে কিন্তু পুরো 2017, 18, 19, 20 একটা দাদাকে জিজ্ঞেস করছি কত সাল পর্যন্ত এটা ছিল, আমি ঠিক জানি না, আমি এটা একটু জিজ্ঞেস করছি। দেখো সামনের দিকে যাচ্ছি। আচ্ছা দাদা, এটা আলিপুর মিউজিয়াম কত সালে হয়েছে দাদা? আলিপুর মিউজিয়াম কত সালে হয়েছে? এটা তো আলিপুর জেল ছিল আগে, তার মানে 2023, মানে 2023 সালে এটা কোথায় বারুইপুরে চলে গেছে না? 2018 বারুইপুরে চলে গেছে। একটা দাদার সঙ্গে কথা বলেছি, দাদা কিন্তু খুব সুন্দর বলেছে যে 2018 সালে কিন্তু বারুইপুরে চলে গেছে। এখানে কিছু মূর্তিগুলো বানিয়ে রেখে দিয়েছে না? আপনি এখানে চাকরি করেন তাই তো? থ্যাংক ইউ দাদা। লোকজন আসে দাদা? কোন কোন দিনে লোকজন আসে? অকেশনে, রোববারে বা 15ই আগস্ট, তাই তো? এরপরে দাদা কে থাকতো এরপরে? বা সাইড দিয়ে হসপিটাল বিল্ডিং, তাই তো? একটা দাদা বললো যে বা সাইডে হসপিটাল বিল্ডিং আছে। দেখতে পাচ্ছো আমরা কিন্তু আজকে আলিপুর সেন্ট্রাল জেলে আছি, যেটা আলিপুর মিউজিয়াম কিন্তু 2018 সালে হয়েছে। আমি একটা দাদার সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে এটা কিন্তু 2018 সালে কিন্তু এটা বারুইপুরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। 2018 সালে কিন্তু এটা বারুইপুরেতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং 2023 সাল থেকে অর্থাৎ এখানে কিন্তু আলিপুর মিউজিয়াম হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2023 সাল থেকে কিন্তু আমরা দেখতে পারি এখানে কিন্তু এটা মিউজিয়াম হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন দিনে কিন্তু লোকজন ঘুরতে আসে। সে 15ই আগস্ট হতে পারে বা আমাদের প্রজাতন্ত্র দিবস হতে পারে বা আমাদের 14 ফেব্রুয়ারি হতে পারে বা আমাদের সরস্বতী পুজো, এই যে পুজোগুলো বা বিভিন্ন যে ওকেশনগুলো হয় সেই ওকেশনে কিন্তু এখানে কিন্তু প্রচুর লোক ঘুরতে আসে। এখন কিন্তু আমরা যাচ্ছি যে আলিপুর যে মেডিকেল যে ডিপার্টমেন্ট আছে, যেখানে যারা থাকে, যে সমস্ত কয়েদিদের শরীর খারাপ হয় তাদের কিন্তু এখানে ট্রিটমেন্ট করা হয়। আমাকে একটা দাদা বললো বা সাইডের গলি দিয়ে হাঁটতে হাঁটতে যেতে, সেটাই আমি যাচ্ছি, তোমাদের সামনের দিকে দেখাচ্ছি।
দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে করে। ওয়াও কি জায়গা! এখানে কিন্তু একটু আগে ঢুকেছি, একটা দাদার সঙ্গে কথা বলেছি। দেখো এখানে কিন্তু পিতলের, দেখো এটা কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে, ঠিক আছে, দুর্গা মায়ের মূর্তি কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে। দেখতেই পারছো দুর্গা পুজো। এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের আমি। দেখতেই পারছো অর্থাৎ যারা কয়েদি আছে তারা কিন্তু এখানে কিন্তু দুর্গা পুজো করতে পারে। তো দেখো আমি এক হাতে এক সেকেন্ড চুলটা ঠিক এলোমেলো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে পারি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত কয়েদি যারা আছে তারা কিন্তু এখানে দুর্গা পুজো করতো, অর্থাৎ তারা বিভিন্ন কাজ করতো। তারপরে তারা কিন্তু মানে তারা যে শুধুমাত্র তাদের যে আটকে রাখা হতো সেরকম টাইপের কোনো ব্যাপার ছিল না, তাদের কিন্তু এখানে ঘোরাফেরা বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু দান করা হতো। আমরা দেখতে পাচ্ছি যে কয়েদিদের যে জেলখানা আছে সেখানে কিন্তু আমি এসেছি, এবং আজকে আমরা যে ডিপার্টমেন্টে যাচ্ছি সেটা হচ্ছিল যে যারা কয়েদি আছে তাদের যে ট্রিটমেন্ট করা হয়, তাদের যে মেডিকেল যে ডিপার্টমেন্ট আছে সেই মেডিকেল ডিপার্টমেন্টের দিকে আমি যাচ্ছি। আমাকে একটা দাদা সে আমাকে বললো, তিনি বললেন আর কি যে তুমি মেডিকেল ডিপার্টমেন্টের দিকে যাও, তুমি আরও অনেক কিছু দেখতে পারবে। তো আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী কী আছে। হেভি জায়গা, একদম মন খুশ হয়ে গেছে, পুরো দিল খুশ হয়ে গেছে, একদম মন খুশ দিল খুশ। অসাধারণ জায়গা, ফাটাফাটি জায়গা। দেখতেই পারছো সরাসরি আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে আলিপুর সেন্ট্রাল জেল, যার বর্তমান নাম 2023 সাল থেকে কিন্তু এটা মিউজিয়ামে কিন্তু হিসাবে ঘোষণা করা হয়েছে। 2018 সাল থেকে কিন্তু অলরেডি কিন্তু টার্গেট করেছিল এটাকে কিন্তু আমাদের পরিবর্তন করে বারুইপুরে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক এসেছি, খুব ভালো লাগছে, অসাধারণ জায়গা, ফাটাফাটি জায়গা। ওয়াও ওয়াও, দাঁড়াও আরও সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পারছো কি সুন্দর জায়গা। লোকে বলে যে আলিপুর জেলখানাটা খুবই বাজে। দেখতে পারছো খুবই সুন্দর জায়গা। হাসপাতাল ভবন, দেখতেই পারছো হাসপাতাল ভবন। দেখতে পারছো যারা কয়েদি আছে তাদের কিন্তু এখানে ট্রিটমেন্ট করানো হতো। দেখো হাসপাতাল ডিপার্টমেন্টে আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। দেখো হাসপাতাল ডিপার্টমেন্টে ঢুকেছে আস্তে আস্তে করে। যারা আলিপুর জেলে যারা বন্দি থাকতো তাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু এখানে হতো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপ, অর্থাৎ আমরা জানি যে 1930 সালে যখন রাইটার্স বিল্ডিং যখন অ্যাটাক করা হয়েছিল, বিনয় বাদল দীনেশ, এই দাঁড়াও এটা একটু রেখে দিচ্ছি, খুবই মুশকিল হচ্ছে আমাকে বলতে। আমরা জানি যে বিনয় বাদল দীনেশ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং তারা কিন্তু রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিল, এবং সেই রাইটার্স বিল্ডিং আক্রমণের সময় তারা কিন্তু ধরা পড়েছিল। তোমরা তো জানো এরা কিন্তু পটাশিয়াম সায়ানাইড থেকে শুরু খেয়েছিল, তার সঙ্গে কিন্তু গুলি করে নিজেকে, অর্থাৎ দীনেশ গুপ্ত কিন্তু নিজে তার পিস্তলের যে গুলি আছে নিজেকে নিজে দিয়ে সে কিন্তু হত্যা, মানে নিজেকে নিজে সে শেষ করে দিয়েছিল। তো পিস্তলের গুলিতে নিজেকে নিজে শেষ করেছিল। অর্থাৎ 1930 সালে যে আমাদের রাইটার্স বিল্ডিং অ্যাটাকের যে সমস্ত ব্যক্তি ছিল তাদের কিন্তু এখানে বন্দি করে রাখা হয়েছিল। আর সব থেকে খুবই সুন্দর লাগছে, বিশাল একটা সুন্দর জায়গা, বিশাল একটা ফাটাফাটি জায়গা, এসে পুরো মন খুশি হয়ে গেছে। দেখতে পাচ্ছে বন্দুক, দেখো বন্দুকটা দেখো তোমরা, আমি বন্দুকটা তোমাদের সামনে তুলে ধরেছি। বন্দুকটা দেখো, এটা কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা ধরেছি। তো দেখো আমার কিন্তু সাথে কেউ নেই, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কিন্তু বলছি আমি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা, প্রচুর লোক কিন্তু ঘুরতে আছে। আপাতত আজকে কিন্তু কেউ নেই। দেখতে পাচ্ছ এখানে আর একটা জিনিস আমরা তুলে ধরছি যে সুরেন্দ্রনাথ বোস, ঠিক আছে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় লিপ্ত থাকার অভিযোগে 1908 সালে বিপ্লবী দল অনুশীলনী সমিতির সদস্য সত্যেন্দ্রনাথ বসুর সহযোগী বিরোধীদের গ্রেপ্তার করা হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তুলে ধরেছি আমি। আর এটা দেখো, এইটা দেখো আমাদের দেখতে পাচ্ছ আর একজন আমাদের বিপ্লবী কানাইলাল দত্ত, যিনি যিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1888 সালে জন্মগ্রহণ করেন এবং 1908 সালে মারা যান, অর্থাৎ 12 আর 8 20
প্রায় 20-21 বছর বেঁচে ছিল এবং 1908 সালে 31শে আগস্ট আলিপুর সেন্ট্রাল জেলে হাসপাতালে হত্যাকাণ্ডে তার ভূমিকায় জন্য তিনি মৃত্যুদণ্ডে ঘোষিত হন। অর্থাৎ কিন্তু আলিপুর যে সেন্ট্রাল জেলে যে হত্যালীলা করা হয়েছিল, যে তার যে ভূমিকা নিয়েছিল, সেখানে কিন্তু তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে 1908 সালের 31শে আগস্ট আলিপুর সেন্ট্রাল জেল, যেটা প্রেসিডেন্সি হাসপাতালের যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে তার যে ভূমিকা ছিল কিন্তু অপরিসীম। এবং আমরা জানি যে 1908 সালে 31শে আলিপুর সেন্ট্রাল জেল যে হত্যাকাণ্ড মামলায় কিন্তু তাকে কিন্তু প্রাণদণ্ড দেওয়া হয়, অর্থাৎ কানাইলাল দত্তকে। দেখতেই পাচ্ছ কানাইলাল দত্ত। এবং আমরা কিন্তু আজকে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আজকে আমি চলে আসছি আলিপুর সেন্ট্রাল জেলে। এটা কিন্তু আলিপুর সেন্ট্রাল জেল, যারা এটা নাম বর্তমান নাম কিন্তু আলিপুর মিউজিয়াম। তো দেখো এখানে আর একটা দেখতে যতীন্দ্রনাথ মোহন সেনগুপ্ত। দেখো যতীন্দ্রনাথ মোহন সেনগুপ্ত আমরা কি জানি তোমাদের একটু দেখাচ্ছি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেখো দেখাচ্ছি তোমাদের, এই আর একটা ছবি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে যতীন্দ্র মোহন সেনগুপ্ত খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা জানি দেশপ্রিয় বা JM সেনগুপ্ত বেশ কয়েকবার গ্রেপ্তার বরণ করেন এবং 1930 সালে এপ্রিল মাসে পুনরায় যখন 1932 সালে 22শে অক্টোবর, যেটা 1933 সালে 5ই জুন তিনি আলিপুর সেন্ট্রাল জেলে কিন্তু বন্দী হন। এটাই সব থেকে বড় ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, যেটা 1885 সালে জন্মগ্রহণ করেন এবং 1933 সালে কিন্তু এই যতীন্দ্র মোহন সেনগুপ্ত কিন্তু মারা যান। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিপুর সেন্ট্রাল জেলে আমরা যেটা দেখতে পাচ্ছি বা আলিপুর মিউজিয়ামে যেটা এসেছি, দেখো এটা কিন্তু বন্দুক, বিখ্যাত বন্দুক আমরা দেখতে পাচ্ছি। বন্দুকের দেখতেই পাচ্ছ, এই যে বন্দুকের যে পাটটা আছে দেখতেই পাচ্ছ, অসাধারণ পাট, মানে এরকম করে মালে পাট করে মারা যাবে। আগেকার দিনে যে বন্দুকগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটুখানি উল্লেখ করি। দেখো সুভাষচন্দ্র বোস দেখতেই পাচ্ছ, দেখে নাও সুভাষচন্দ্র বোস। দেখো সুভাষচন্দ্র বোস সম্পর্কে বলতে পারি আমরা কি জানি যে সুভাষচন্দ্র বোস কিন্তু অগ্নিগর্ভ ভারতের জাতীয়তাবাদী, একজন বিখ্যাত, একজন ভারতবর্ষের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। এবং 1921 সাল থেকে 1940 সালের 11 বার ব্রিটিশ ভারতীয় কারাগারে বন্ধ, টোটাল 11 বার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করেছিলেন 11 বার। তার প্রথম সময়কাল ছিল 1921 থেকে 22, প্রথমবার তাকে বন্দি করা হয়েছিল। এই সময় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন কলকাতা আলিপুর সেন্ট্রাল জেলে কয়েক মাস কাটিয়েছিলেন। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু এই আলিপুর সেন্ট্রাল জেলে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। এটাই একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এবার দেখো জওহরলাল নেহরু সম্পর্কে একটা দুটো লাইন তোমাদের আমি বলছি। দেখো জওহরলাল নেহরু, দেখো ছবিটা একটু দেখাচ্ছি তোমাদের, নেহরুর ছবিটা দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ। দেখো এর সব 3টা লাইন তোমাদের বলবো। 1934 সালের 17ই ফেব্রুয়ারি 7ই মে পর্যন্ত প্রায় 80 দিন ব্রিটিশ সরকারের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে এই ভবনে কুটিরিতে বন্দী করা হয়। টোটাল 80 দিন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কিন্তু এখানে বন্দি করে রাখা হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে SB একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে। এবং তার সঙ্গে তুমি আরেকটা ছবি, গুরুত্বপূর্ণ ছবি সামনে আরেকটা ছবি তুলে ধরছি, চিত্তরঞ্জন দাস। তিনি কিন্তু পেশায় কিন্তু আইনজীবী ছিলেন, ঠিক আছে, পেশায় কিন্তু আইনজীবী ছিলেন এবং তার সময়কালে একজন স্মরণীয় সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু অসহযোগ আন্দোলন, আমরা কি জানি যে অসহযোগ আন্দোলন 1921 থেকে 1922 সালের মধ্যে হয়েছিল, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি 1921 সালে কিন্তু এই অসহযোগ আন্দোলনের কারণে কিন্তু তাকে কিন্তু এই আলিপুর সেন্ট্রাল জেলে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমরা 1921 সালে অসহযোগ আন্দোলন সম্পর্কে যে আমরা ইতিহাস বইতে পড়েছি, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা কিন্তু দেখতে পাই। এবং আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। আমরা আজকে আলিপুর সেন্ট্রাল জেলে এসেছি, যেখানে কিন্তু বিভিন্ন তথ্যগুলো তোমাদের সামনে কিন্তু আমি কিন্তু তুলে ধরেছি। দেখতে পাচ্ছ অসাধারণ জায়গা, ফাটাফাটি জায়গা, একদম বিন্দাস জায়গা। দেখতে পাচ্ছি একদম দেখে কিন্তু মন খুশি হয়ে গেছে। ভারতবর্ষের মুক্তি সংগ্রামে যে সমস্ত ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাদের কিন্তু অর্থাৎ উত্তাল সময়, ঠিক আছে, এই উত্তাল সময় বেঙ্গল ইন ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, পার্ট অফ 2 যেখানে বলা হয়, এখানে অর্থাৎ ভারতের মুক্তি সংগ্রামে বাংলা 2য় পর্ব। অর্থাৎ আমরা দেখতে পারি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে সমস্ত ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তি, জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের যতীন্দ্রনাথ থেকে শুরু করে, ঠিক আছে, যারা যে সমস্ত মানে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, এইখানে কিন্তু বন্দি করে রাখা হতো।
সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু তাদের বন্দি করে রাখা হতো, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গাটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। অর্থাৎ ঠিক আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে, এবং এই সাইডটা কী আছে সেটাও আমাকে দেখতে হবে। দেখো এখানে কিন্তু জেলখানা, এখানে কিন্তু কয়েদিদের কিন্তু বন্দি করে রাখা হতো। দেখো দুঃসময়ে দিনলিপি সুপ্রভাতের সূচনা, ভারতের মুক্তি সংগ্রাম মানে কি বেঙ্গল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে একটা জিনিস আমরা নজর করে দেখতে পাচ্ছি যে বেঙ্গল ইন দ্য ফ্রিডম বা আমরা কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট দেখতে পারি। ঠিক আছে, দ্য পার্টিশন অফ দ্য বেঙ্গল দেখতে পারি। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত স্বাধীনতা যে আন্দোলন হয়েছিল, আমরা জানি 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, যেখানে কিন্তু আমাদের বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গভঙ্গ আন্দোলনে। এবং তার সঙ্গে 1921 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। 1942 সালে কিন্তু আমরা দেখতে পারি ভারত ছাড়া আন্দোলন হয়েছিল, এবং তার সঙ্গে 1946 সালে কিন্তু আমাদের নৌ বিদ্রোহ হয়েছিল। অর্থাৎ আমরা যে জায়গায় ঘুরতে আসছি আজকে কিন্তু এই সমস্ত জায়গা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, খুবই একটা ফাটাফাটি জায়গা। অর্থাৎ ঠিক মনে পড়ছে সেই মুক্তি সংগ্রামের কথা, যারা ভারতবর্ষের খুব লড়াই করেছে, ভারতবর্ষের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তারা কিন্তু তাদের কিন্তু এখানে কিন্তু বন্দি করে রাখা হতো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। অসাধারণ জায়গা। রাজশাহী সেন্ট্রাল জেল, দেখতেই পাচ্ছ শান্তনা গুহ, 24 বছর বয়স, আসাম শান্তিনিকেতনের ছাত্র সাহিত্যিক, রাজশাহী জেলে অত্যাচার 1934 সালে 19 ডিসেম্বরের মৃত্যু হয়। অর্থাৎ এখানে যে সমস্ত ব্যক্তিগুলো ছিল, দেখো আমরা দেখতে পাচ্ছি মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জীবন চন্দ্র রায়, কৃষ্ণ চৌধুরী, দেখতেই পাচ্ছ সবার কথা এখানে কিন্তু হরেন্দ্রনাথ চক্রবর্তী বা হরেন্দ্র চক্রবর্তী, ঠিক আছে, তারকেশ্বর দস্তিদার। তোমরা কাজী নজরুল ইসলামের গানটা জানো, করারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পোষাণ বেদি, ওরে ওই তরু নিশান বাজা তোর প্রলয় বেশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর বেদি, কারারই লৌহ কপাট। তো দেখো গানটা অতটা আমি জানি না। দেখতে পাচ্ছ সে সবসময়ের জন্য বিদ্রোহী কবি ছিলেন। ঠিক আছে, কারারই লৌহ কপাট ভেঙে দাও, এরকম গানটা আছে, গানটা কবিতাও আছে। ঠিক আমার ঠিক মনে আসছে না, সেই গানটা ঠিক মনে পড়ছে আমার। সবথেকে একটা বড় ব্যাপারটা কি বলো তো, গান তো আমি গেতে পারি না, বাট আমি বলতে পারি যে আমরা আরও কিছু লাইন আমরা বলতে পারি। একবার বিদায় দে মা, ঠিক আছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, মাগো বড়লাটকে মারতে গিয়ে মাগো মারলাম ইংল্যান্ডবাসী। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ গান। তোমরা জানো যে শহীদ ক্ষুদিরাম, এই ক্ষুদিরামের এই বিখ্যাত গান কিন্তু এখনও মানুষের হৃদয়ে কিন্তু এখনও আটকে রেখে দিয়েছে। এবং আরও কিছু তোমরা জানো, হাতে যদি থাকতো ছোড়া, তোর খুদি কি পড়তো ধরা, মাগো রক্ত মাংসই এক করিতাম, দেখতাম জগৎবাসী। খুব বিখ্যাত লাইন। সত্যি কথা বলতে এই কবিতাটা বা এই গানটা যখন গাওয়া হয় না, চোখের জল চলে আসে। এবং শনিবার বেলা 10টার পরে, ঠিক আছে, আমরা দেখতে পারি 12,33,00,000 রইল মা তোর বেটা বেটি, মাগো তাদের নিয়ে ঘর করিস মা। ঠিক আছে, বৌদিরে করি দাসী। দেখো আমার ঠিক মনে আসছে না, ঠিক কয়েকটা লাইন কিন্তু আমি বলার চেষ্টা করেছি। দেখতেই পারছো আজকে কিন্তু চলে আসছি কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে। আমি ভালো গান গাইতে পারি না, কবিতাও বলতে পারি না, বাট আমি চেষ্টা করেছিলাম। কয়েকটা লাইন ভুল হতে পারে, প্লিজ আন্তরিকভাবে দুঃখিত, বলে কিছু মনে করবে না। আমি চেষ্টা করছিলাম। আমাদের শহীদ ক্ষুদিরামের যে গানটা আছে, দেখতেই পারছো আজকে আমি চলে আসছি আলিপুর মিউজিয়াম। দেখতে পাচ্ছ ডক্টর বিধান চন্দ্র রায়। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always
always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. আমি আলিপুর সেন্ট্রাল জেল যেটা আছে, আলিপুর বর্তমান নাম মিউজিয়াম হয়েছে। দেখো এটা তার বাউন্ডারি দেখতে পাচ্ছ, অর্থাৎ দেখতে পাচ্ছ বিশাল বড় বাউন্ডারি দেখতে পাচ্ছ। এই বাউন্ডারি থেকে কিন্তু পার করা, কয়েদিদের পার করা কিন্তু খুবই মুশকিল। নাই করে 20 থেকে 25 ফুট বা 30 ফুটের কাছাকাছি হবে, 30-35 ফুটের কাছাকাছি কিন্তু এই বাউন্ডারিটা হবে। তোমাদের বাউন্ডারিটা কত বড় দেখতে হয়তো ক্যামেরায় ছোট মনে হচ্ছে, বাট 30 ফুটের উপরে হবে। দেখো পুরো বাউন্ডারিতে রয়েছে। আর আলিপুর যে মিউজিয়াম আছে তোমরা দেখতে পাচ্ছ, মিউজিয়ামটা দেখে নাও। তোমরা দেখো বিভিন্ন গাছপালা রয়েছে, দেখতে পাচ্ছ গাছপালা। এবং এই মিউজিয়ামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা পরিবেশ। কিন্তু অনেকে বলে যে মিউজিয়ামটা খুবই নোংরা টাইপের হয়, অনেকে বলে যে আলিপুর সেন্ট্রাল জেলটা খুবই বাজে আর কি। তো আগে তোমরা দেখে নাও আলিপুর সেন্ট্রাল জেলটা দেখে নাও, যেটা ছিল আগে, এখন কিন্তু বর্তমানে কিন্তু এর নাম কিন্তু আলিপুর মিউজিয়াম হয়েছে। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা জায়গা, ফাটাফাটি একটা জায়গা, যেখানে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। দেখতেই পাচ্ছ আমি সামনের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি, দেখো কাঠবিড়ালি আছে কিন্তু। ওয়াও কি জায়গা, ফাটাফাটি জায়গা, বিন্দাস জায়গা, একদম দিল খুশ মন খুশ। তো আমি কিন্তু এখন কিন্তু পুলিশ মিউজিয়াম এখানে কিন্তু প্রবেশ করেছি। খুবই সুন্দর জায়গা, ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কি কি আছে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের বিদ্রোহীরা যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো ব্যবহার করেছিল সেগুলো কিন্তু এখানে মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা। তোমরা জানো যে মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে বইটা পাঠানো হয়েছে দেখতেই পারছো, বই মানে ভিতরে কিন্তু বোমা ছিল। সেই বইটাই কিন্তু এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সেই বইটা এখানে আছে দেখো, তার সঙ্গে দেখো লোহার বোমার
খোল, ঠিক আছে, বোমার খোল লোহার উপর। এই দেখো বক্তার জন্য কিন্তু হেমেন্দ্র দাস, ঠিক আছে, হেমেন্দ্র দাস। আর দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো দেখো অস্ত্র শস্ত্র দেখতেই পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি 1910 সালের ঘটনা, যেটা খুলনা যশোর, ঠিক আছে, যে ঘটনাটা ঘটেছিল এবং খুলনা যশোর যে মামলা 1910 সালে হয়েছিল, সেখানে কিন্তু এই পিস্তল যেটা ব্যবহার করা হয়েছিল, এটাও ঠিক 1917 সালের ঘটনা, ময়মনসিংহ বাংলাদেশের। এবং এখানে কিন্তু ওখান থেকে কিন্তু এই রিভলভারটা কিন্তু সংগ্রহ করা হয়েছে। সেই রিভলভার এটাই আলিপুর জেলে যে সেলটা যে আছে, যে হত্যাকাণ্ড যে মামলা হয়েছিল, সেখানে কিন্তু এই বন্দুকটা পাওয়া গিয়েছিল। দেখো তোমাদের সামনে কিন্তু বিভিন্ন যে বন্দুকগুলো সেটা কিন্তু তুলে ধরেছি, লোহার বোমা, পিস্তলের। দেখো দেখতেই পাচ্ছ 1908 সালে কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল। ঢাকা ষড়যন্ত্র মামলা যেটা 1910 সালে হয়েছিল, এবং ঢাকা ষড়যন্ত্র মামলায় যে সমস্ত পিস্তলগুলো, বন্দুকগুলো ব্যবহার করা হয়েছিল, সেই বন্দুকগুলো দেখো এখনও আছে, দেখতেই পাচ্ছ তোমরা। সেই বন্দুকগুলো কিন্তু এখনও আছে, দেখে নাও। এটা 1910 সালের ঘটনা। এই সময় বন্দুক, এটা পিস্তল, এই পিস্তলটা কিন্তু রিভলভার, এটাও কিন্তু পাওয়া গেছে আমাদের। দেখতেই পাচ্ছ সরাসরি আমাদের তুলে ধরা হয়েছে, আমাদের এই চ্যানেলে তুলে ধরা হয়েছে, আমাদের ফেসবুক পেজে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ছেলে মেয়ে এতটা সাপোর্ট করছে, এটাই সবথেকে বড় ব্যাপার। এই রাইফেলটাও কিন্তু ব্যবহার করা হয়েছিল। বোমার খোল দেখে নাও, দেখতেই পারছো যে বোমার খোলগুলো যে তৈরি করা হয়েছিল, সেগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তামার বোমার খোল, এটাও ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1912 সালে হয়েছিল। দেখুন এখানে লেখা হয়েছে হাত দেবেন না। দেখো যে সমস্ত জিনিসগুলো আছে সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতেই পারছো তোমরা। দেখো দেখতেই পারছো এটা কিন্তু 1927 সালের ঘটনা, যেটা গুলিগুলো ব্যবহার করা হয়েছিল 1929 সালের, এটা 1927 সালের। ধুলদিয়া ডাকাতি মামলা 1913, এটা 1927 সালের যেটা ছিল। দেখতেই পাচ্ছ যে মার্ডার অফ দেবেন্দ্র ঘোষ, মার্ডার দেখো দেবেন্দ্র ঘোষের যে মামলায় এগুলো ব্যবহার করা হয়েছিল। বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1915, 1920, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মানচিত্র দেখতে পারো। এবং 1915 সালে যে বন্দুকগুলো ব্যবহার করা ছিল, রাইফেলগুলো ব্যবহার করা ছিল, সেগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করে। মুরারি মোহন ঘোষ 1914। দেখো যে পিস্তলগুলো, যে রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল, সেটা কিন্তু তোমাদের সামনে সরাসরি আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা ফেসবুক পেজকে সাপোর্ট করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের ফেসবুক পেজ কখনো এগোতে পারে না, এটা আমি বলতে পারি। এবং আমাদের ইউটিউব চ্যানেল এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে, আশেপাশে, আপদে বিপদে থাকবে। দেখো যে রাইফেলগুলো ব্যবহার করেছিল, এটা কিন্তু 1927 সালে, দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঠের আছে। ব্যাকল্যান্ড বুন্ড মার্ডার মামলা, এইটাই কী ব্যবহার করা হয়েছিল দেখতেই পারছো। এটা ঠিক কাস্তের মতন না, কি বলে ওটাকে, কাঁচির মতন যাকে বলে, কাউচি না কি বলে ওটাকে, কি হয়তো বলে, হয়তো ঠিক আমি নাম বুঝতে পারছি না।
দেখতেই পাচ্ছ বেশিরভাগগুলো কিন্তু বন্দুকগুলো কিন্তু এখানে আছে, প্রচুর পরিমাণে আছে। এবং তোমরা জানো আগরপাড়ায় ডাকাতি মামলা যেটা আছে, সেখানে কোন কোন বন্দুকগুলো রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতেই পারছো 1915 সালের ঘটনা, চিত্তপ্রিয়, এটাও দেখে নাও। অর্থাৎ তোমরা না আসলে বুঝতে পারবে না, এটা কিন্তু পুলিশের উপর হামলা করবে 1914 সালের ঘটনাটা। এটা 1911 সালের 24শে জুন না জুলাই হবে হয়তো। এটা 1911 সালে। 1911 সাল তো খুবই গুরুত্বপূর্ণ ডেট। মোহনবাগান ক্লাব আইএফএ শিরোপা জয়লাভ করে, তাই তো আমাদের রাজধানী স্থানান্তরিত হয় কলকাতা থেকে দিল্লিতে। এটা 1910 সালের ঘটনা। দেখো এটাও দেখো, দেখে নাও খুব সুন্দর করে। এই দেখো এখানে কিন্তু যেটা তোমরা জানো যে অনুসরণী সমিতি, যেটা 1916 সালের ঘটনা আছে। দেখো তোমরা ভালো করে দেখে নাও, যে সমস্ত বন্দুকগুলো রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল সেইগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। শিবপুরে ডাকাতি 1915, ঠিক আছে। এই ডাকাতিতে কী সমস্ত পিস্তলগুলো ব্যবহার করা হয়েছে, যে বন্দুকগুলো ব্যবহার করা হয়েছে। দেখো বন্দুকগুলো দেখেছো খুব ভারী টাইপের হয়, মানে আমি জানি না ঠিক, এখানে আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজনকে, তারা বলছে খুবই ভারী হয়। দেখতেই পাচ্ছ, দেখো তোমরা ভালো করে দেখে নাও। নাটঘাট ডাকাতি মামলা 1916 সালের ঘটনা। দেখো কী কী অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটাও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। 1914 সালের ঘটনা। দেখতে পাচ্ছ তোমরা সরাসরি আমাদের ফেসবুক পেজ কিন্তু তুলে ধরেছে, এবং আমাদের এসবি একাডেমি সেন্টারের ইউটিউব চ্যানেল কিন্তু তুলে ধরেছে। বেশিরভাগ ডাকাতি মামলা, আমাদের ভারতবর্ষে প্রচুর বিদ্রোহী কিন্তু তারা কিন্তু মৃত্যুবরণ করেন এবং শহীদ হন। তাদের পর যেভাবে নির্যাতন, তাদের পর যেভাবে হত্যালীলা চালাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল সেইগুলোর কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পারছো তোমরা সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজ কিন্তু এটা তুলে ধরেছে। এই দেখো কার্তুজ থেকে যে গুলিগুলো বেরোয় অনুশীলনী সমিতির সদস্যদের, সেই কার্তুজের গুলির টুকরোগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ বন্দুকের যে গুলিগুলো, সেই গুলিগুলো অরিজিনাল, সেই গুলিগুলো এখানে রাখা হয়েছে। যে গুলিগুলো ব্যবহার করা হতো, বুঝতে পারে যে গুলিগুলো ব্যবহার করা হতো সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। যুগান্তর গ্রুপ কার্যক্রম, দেখো এখান থেকে যে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো তোমরা দেখতেই পারছো। আর আমি দেখে অবাক হয়ে যাই যে প্রাচীনের যে কবেকার এই সমস্ত অস্ত্রশস্ত্র সেগুলোকে এখনও যত্ন করে রাখা হয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। দেখো এখানে তো টায়ারের কথা, টায়ার দেখতেই পাচ্ছ, সেই টায়ারটা কিন্তু এখনও আছে, সেই টায়ারটা কিন্তু এখনও আছে, দেখতেই পারছো। দেখো অস্ত্রশস্ত্র যেগুলো আছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি।
দেখতেই পারছো তোমরা। বাহ, খুব সুন্দর লাগছে। এখানে এসেছি যে জায়গাগুলো দেখে খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে মানে তুলে রাখা হয়েছে, এটা সব থেকে একটা বড় সৌভাগ্যের ব্যাপার। অনেক দিনের স্বপ্ন ছিল আলিপুর সেন্ট্রাল জেলা আলিপুর মিউজিয়ামটা দেখব, সময় হয়ে ওঠে না। তো আজকে একটা সুযোগ এসেছে দেখার, সেই সুযোগ কখনো হাতছাড়া করতে নেই। দেখতে পাচ্ছ 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ। তোমরা জানো যে রাইটার্স বিল্ডিং আক্রমণের সময় কিন্তু বিনয় বাদল দীনেশ কিন্তু যুক্ত ছিলেন। যে 1930 সালের 8ই ডিসেম্বর 3 তরুণ বিপ্লবী বিনয় বোস, দীনেশ গুপ্ত ও বাদল গুপ্ত ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রস্থল আক্রমণ চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং ইউরোপীয় পোশাক পরে রিভলভারে সজ্জিত হয়ে এবং রাইটার্স বিল্ডিং কিন্তু আক্রমণ করেছিল। এবং তোমরা দেখতেই পারছো এই যে চিঠিটা লিখেছে, দেখো চিঠিটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা জানো এটা কিন্তু দীনেশ গুপ্তের লেখা চিঠি। যখন তাকে জেলে বন্দি করে রাখা হয় তখন সে কিন্তু চিঠিটা লিখেছিল, ঠিক আছে। তো সেই চিঠিটাই কিন্তু এখানে আছে। এবং তার সঙ্গে তোমরা দেখতেই পারছো যে 1924 সালের যে ঘটনা সে কথা উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে বোমা বা যেখানে পিস্তলের ভিতরে যে গুলিগুলো ভরে রাখা হয় সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বিনয় বাদল দীনেশ যে রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিল সেখানে আমি এসেছি, এখানে সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তোমরা জানো যে স্টালিন জ্যাকসনের উপরে হত্যার প্রচেষ্টা করা হয়েছে, সেটাও এখানে উল্লেখ করা আছে। 1930 সালে রাইটার্স বিল্ডিং অ্যাটাক করা হয়েছে এবং আমরা জানি যে দীনেশ গুপ্তে যখন জেলখানায় ছিল সেখানে কিন্তু কারাবাসে বসে যে চিঠিটা লিখেছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি। তোমরা জানো যে 1930 সালে 8ই ডিসেম্বর যখন তিন তরুণ বিপ্লবী বিনয় বোস, দীনেশ গুপ্ত এবং সুধীর ওরফে মানে যাকে বলে বাদল গুপ্ত ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রস্থলে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলেন এবং ইউরোপিয়ান পোশাক পরে রিভলভারে সজ্জিত হয়ে তারা রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে এবং কর্নেল সিমসনকে হত্যা করেন এবং তার অফিসের মধ্যেই ছিলেন। এবং গ্রেপ্তার ও এড়ানোর জন্য বাদল গুপ্ত কিন্তু পটাশিয়াম সায়ানাইড কিন্তু খেয়ে ফেলেছিলেন এবং দীনেশ নিজের গুলিতে মৃত্যুবরণ করেন এবং দীনেশ বেঁচে যান এবং পরবর্তীকালে 1931 সালে তার কিন্তু ফাঁসি হয়েছিল। আর এখানে 1931 থেকে 1933 আর কি আছে তা তোমাদের আরও অনেক কিছু দেখাবো। ये तो दुनिया का सबसे छोटा वही है। ये इस पे क्या दिया है? ओ वाह, ये देखो होता है चलो স্টালিন জ্যাকসনকে বিনা দাসের গুলি করার মাথার চুর করানো। 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার বিশ্ববিদ্যালয়ে স্টালিন জ্যাকসনকে বিনা দাসের করা গুলির মাথার 4 টুকরো। আচ্ছা, 4 টুকরো। জ্যাকসনের পর হত্যার প্রচেষ্টা যেটা 1932 সালে হয়েছিল। তোমরা জানো যে 1932 সালে 6 ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্টালিন জ্যাকসন যখন সিনেট হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্ষিত সমাবর্তে যখন ভাষণ দিচ্ছিলেন তখন বিনা দাস নামে একজন ছাত্রী স্টালিন জ্যাকসনকে গুলি করেন এবং গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। অর্থাৎ গুলিটা কিন্তু স্টালিন জ্যাকসনের গায়ে মাথায় লাগেনি কিন্তু, এবং উপাচার্য হাসান সোহরাওয়ার্দী অবিলম্বনে বিনা দাসকে ধরে ফেলেন। মানে এই যে উপাচার্য হাসান সোহরাওয়ার্দী কিন্তু সে কিন্তু বিনা দাসকে ধরে ফেলেন। পরে এলকিন রোডের কলেজ হোস্টেলে তার কিউবিকেল তল্লাশি করে 5টি রিভলভার এবং কার্তুজ পাওয়া যায়। অর্থাৎ বিনা দাসের কাছ থেকে কিন্তু 5টি রিভলভার পাওয়া গিয়েছিল এবং কার্তুজ পাওয়া গিয়েছিল। এবং 1932 সালে 15 ফেব্রুয়ারিতে তোমরা জানো যে বিনা দাসের কিন্তু 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর আমরা একটা জিনিস জানি যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যেখানে আমরা দেখতে পাই যে প্রীতিলতা ওয়াদ্দার, কল্পনা দত্ত, বীণা দাস এদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে, অসাধারণ জায়গা। এবং 1930 সালে যে রাইটার্স বিল্ডিং অ্যাটাক হয়েছিল সেটাও কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যেখানে দীনেশ গুপ্ত যখন চিঠি লিখেছিল কারাবাসে বসে যে
তোমার চিঠি পেলাম, মানুষের জন্য কাজ করতেই হবে, কিছু কিছু বিখ্যাত বিখ্যাত বাক্য কিন্তু এখানে আমরা পড়েছি। এবং দেখো তোমাদের আমি দেখাচ্ছি, আমাদের কিন্তু দীনেশ গুপ্তের কালে যখন চিঠিটা লিখেছিল, দেখো সেই চিঠিটা তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে তুলে ধরেছি। এবং এই যে তারা যে বোমার গোলাগুলো ব্যবহার করতো সেটাও দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। সেল 3 দেখতেই পারছো, আমরা কিন্তু প্রত্যেকটা সেলে কিন্তু ঘুরেছি। সব থেকে বড় ব্যাপার যে সেলগুলো ঘুরেছি যেখানে কিন্তু বিপ্লবী আন্দোলনের যে সমস্ত বোমা, বন্দুক, গুলি, অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, সেটা আশাটা পূর্ণ হয়েছে। এবার কিন্তু আমরা কিন্তু আর একটা জায়গায় ঢুকবো, সেল 1 এবং সেল 2, মানে সেল 1 সেল 2। তো দেখে নাও, এখানে খুব সুন্দর জায়গা, যাই বলবে কিনা। এখানে কিন্তু বন্দীদের রাখা হতো, ঠিক আছে। দেখো এখানে কয়েদিদের কিন্তু রাখা হতো, এই দেখো এখানে কিন্তু কয়েদিদের কিন্তু রাখা হয়, দেখতেই পারছো। খুব সুন্দর জায়গা তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। কয়েদি যারা থাকে তাদের কিন্তু এখানে রাখা হতো, দেখাচ্ছি এই দেখো, ঠিক আছে। তাহলে তোমাদের আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি, দেখো এই যে দেখেছো কয়েদিদের এখানে একটুখানি ঘরের ভিতরে রাখা হতো, দেখে নাও, ঠিক আছে। দেখো শিকলগুলো দেখেছো কি করে খোলে, দেখো কি ক্রিটিক্যাল সিস্টেম, কত বড় শক্তিশালী। দেখো এই দেখেছো শিকলগুলো, দেখো এই যে শিকলগুলো দেখেছো, এখান থেকে টান মারলে কিন্তু এই গেট কিন্তু খুলে যায় আবার বন্ধ হয়ে যায়, দেখতেই পারছো। দেখতে পাচ্ছি আমি ভিতরে প্রবেশ করছি, তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। দেখো শিকলগুলো খোলা রয়েছে, এই দেখো গাছপালা খুবই সুন্দর আছে, খুবই মনোরম জায়গা। খুবই ভালো লাগছে, দেখো এক হাতে ক্যামেরা ধরছে, দেখতেই পারছো। অসাধারণ জায়গা। অ্যাকচুয়ালি আলিপুর যে সেন্ট্রাল যে জেল নাম ছিল আগে, এখন কিন্তু আলিপুর মিউজিয়াম হয়েছে, যেটা কিন্তু তোমরা জানো যে এর সামনে কিন্তু আলিপুর কোর্ট রয়েছে, এবং এখান থেকে আর একটু সামনে কিন্তু আলিপুর কিন্তু চিড়িয়াখানা রয়েছে। তো মোটামুটিভাবে খুবই ভালো লেগেছে এসে, অনেকক্ষণ ঘুরেছি, মোটামুটিভাবে যতটা পেরেছি ভিডিওটা করেছি আর কি। খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। কিন্তু একটা কি বলতো, সত্যি কথা বলতে আমরা যা নজর করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরেছি, ঘুরে কিন্তু খুবই ভালো লেগেছে। জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত এই কারাগারে ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু এখানে পেলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য জওহরলাল নেহরু, আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অফ 18 days from February 17 to May 1934 by British government। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু কথা এখানে উল্লেখ করতে পারছি, যে আমাদের কিন্তু জওহরলাল নেহরু কিন্তু এই 1934 সালে কিন্তু 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে
80 দিন কিন্তু জেলে কিন্তু বন্দি ছিলেন, ঠিক এই যে যেটা কারাগারটা দেখি এখানে ছিলেন, টোটাল 80 দিন তাকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল, দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ। তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমি। আলিপুর সেন্ট্রাল জেলে ব্রিটিশ আমলা থেকে বহু স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি কার্যকর করা হয়েছিল। কিন্তু এখানে রাখা হতো তার আগের দিন, এখান থেকে এখানে কিন্তু তাদের আগের দিন রাখা হতো। আরে না না, যাচ্ছি রে বাবা, দাঁড়া। ছিল। আর তোমরা জানো যে এই জেলে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কিন্তু 80 দিন কিন্তু আটকে রেখে দিয়েছিল। মানে ঠিক এখানেই এসে দেখো, এখানে দেখো ফাঁসির মঞ্চটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, দেখতেই পাচ্ছ ফাঁসির মঞ্চ, দুটো দড়ি রাখা আছে এখানে। ফাঁসি দেওয়ার পর কিন্তু এটা ধরে টানা হতো, ঠিক আছে, আস্তে নিচের
নিচের খাপটা খুলে যেত, তারপরে পুকুরের মধ্যে পড়ে যেত। তারপরে ওই লাশটাকে নিয়ে এই ঘরে আনা হতো, এই যে ঘরটা দেখাচ্ছি এই ঘরে আনা হতো। এই ঘরের ভিতরে সেগুলো কিন্তু চেক করা হতো। জেলার সাহেবকে কিন্তু ডাক্তার বলতো, মেডিকেল রিপোর্ট টিম বলতো তার মৃত্যু হয়েছে কি হয়নি। দেখতেই পারছো সরাসরি আমাদের ফেসবুক পেজে এসবি একাডেমিক সেন্টার ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা পোস্ট করেছি ফাঁসির মঞ্চ, যেটা তোমরা কোনো দিন দেখোনি। যদি ইচ্ছা থাকে যে একবার প্লিজ দেখে যাও আমাদের এই আলিপুর মিউজিয়াম। খুবই সুন্দর জায়গা, তোমার আসলে মন প্রাণ সব ভরে যাবে। এবং এই দেখো, এই যে মৃত্যুর পর কিন্তু এখানে আনা হতো, ঠিক আছে, এখানে তার লাশগুলো কিন্তু চেক করা হতো তার মৃত্যু হয়েছে কি হয়নি। এখানে একটা সুন্দর একটা নালা আছে যেখানে কিন্তু রক্ত, অর্থাৎ ফাঁসি হওয়ার পরে কিন্তু এই ঘরে নিয়ে আসা হতো এবং এখানে কিন্তু পরিষ্কার করা হতো। ফাঁসি হওয়ার পরে কিন্তু এখানে নিয়ে আসা হতো এবং এখানে সব সেই লাশটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করা হতো, ঠিক আছে। এরপরে ওই আগের যে বিল্ডিংটা দেখিয়েছিলাম আগের বিল্ডিংটা, সেখানে কিন্তু পোস্টমর্টম করা হতো। আগের যে বিল্ডিংটা দেখিয়েছিলাম দেখো, এখানে ফাঁসি হওয়ার পরে কিন্তু এখানে লাশটাকে আনা হতো এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো ঠিক এই ঘরে। ওখানে কিন্তু ফাঁসিটা দেওয়া হতো, যে ফাঁসির মঞ্চটা তোমাকে দেখালাম। তোমাদের কিন্তু ফাঁসির মঞ্চ কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের ফাঁসির মঞ্চ।